লাইক এ ধ্রুবতারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তো তখন আমি কখনোই চিন্তা করি নাই যে মানুষের জন্য বা কোনোদিন আপনাদের সাথে এসে বসবো, কিন্তু একটা স্বপ্ন ছিল যে ধ্রুবতারাকে নিয়ে আমরা অনেক দূর যাব। ধ্রুবতারার নামটা আমার ঠাকুরমা, আমার দাদি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমাদের পুরো পরিবার মুক্তিযুদ্ধের জন্য গিয়েছিল। তো ফলে ওই যে কালকে যখন বলছিলেন কবিতার কথা, অনেকটা ওই জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন যে মুক্তিযুদ্ধ কথাটা বললে আমাদের আসলে অন্যরকম একটা অনুভূতি হয়। তো ধ্রুবতারা শুরু থেকে যেটা হয় যে নোয়াখালী জেলা, নোয়াখালীতে যদি এখানে অনেক বরিশাল আছে, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শুরু হয় এবং আমরা শুরু করি ওই যে বললাম কয়েকজন বন্ধু মিলে একটা সামাজিক সংগঠনের মতো। তারপরে আমাদের 24 বছরের পথ। এবং আমি একটু গল্পটা শাহিনাবা থাকলে খুব ভালো হতো, আমি মানুষের জন্য একটু গল্প বলি 1 মিনিটে। আমি তখন গান্ধী আশ্রমে চাকরি করি। আমার সংসার চালানোর জন্য যেটা হয় যে আমার তখন কিছু না কিছু না করলেই হচ্ছিল, মানে আমি খুব অল্প বয়স থেকে আসলে পড়ালেখার পাশাপাশি কোনো না কোনো চাকরি, টিউশনি, স্কুলে শিক্ষকতা এগুলোর সাথে যুক্ত ছিলাম, কারণ ওইটার উপরেই আমার আয়টা ডিপেন্ড করতো। এবং আপনারা জানলে খুশি হবেন, আমি আপনারা হয়তো জানেন যে আমি জাতীয় পুরস্কার পেয়েছি সংগঠক হিসেবে, কিন্তু তার আগে আমি আরো 2টা জাতীয় পুরস্কার পেয়েছি কবিতা আবৃত্তিতে এবং একক অভিনয়ে। এবং আনফরচুনেটলি নতুন কুড়িতে দ্বিতীয় হয়েছে। তো সংস্কৃতির সাথে আসলে বড় হওয়ার একটা সুযোগ আমার ছিল এবং আমার পরিবার থেকেও শেখাটা। তো ধ্রুবতারা থেকে আমরা যে কাজটা করার স্বপ্ন, ধ্রুবতারা সবসময় একটা কথা বলে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার একটা সমাজ গড়ে তুলি। এখন আপনি বলতে পারেন যে ভাই মুক্তিযুদ্ধের চেতনা এত কঠিন শব্দ কেন বলতেছে? বেসিক্যালি আমার ঠাকুরমা বলতো যে মানুষকে সবসময় একটা আদর্শ বোধ থাকতে হবে। অর্থাৎ আপনি যে সংগঠন করছেন, আপনার যদি ভিতরে আইডিওলজিক্যাল জায়গাটা ক্লিয়ার না হয়, অর্থাৎ আমি যদি না জানি যে আমি কক্সবাজার যাব নাকি আমি দুবাই যাব, তাহলে আমার জাহাজ তো ঠিক মানে বন্দরে যেয়ে পৌঁছাবে না। তো আমি শুরু থেকেই জানতাম যে আমি কোথায় যাব, কিন্তু আমি পথটা জানতাম। সো আমরা একটা ছোট্ট, আপনি চিন্তা করেন যে ক্লাস 7 বা 8-এ একটা ছেলে বা মেয়ের জন্য কিন্তু আপনি দেখবেন যে খুব কঠিন, তারা আসলে বুঝতেও পারে না, মজার ঠাট্টায় তাদের জীবন যায়। তো আমি যে সময়টার কথা বলছি 2000 সাল, অর্থাৎ যে সময় আমরা ফেসবুক নাই, যে সময় আমাদের মোবাইল নাই। যেন আমার মোবাইলে আমি পেয়েছি যখন আমি ইন্টার পাস করি তারপর। সো আপনারা অনেক লাকি যে আপনারা আসলে এত ভালো ভালো মেন্টরিং পাচ্ছেন, যেটা আমার সময় আমি আসলে ওইভাবে পাই। তো আমার জন্য এই না পাওয়াটাই ছিল আমার অ্যাডভোকেসি। আমার সবসময় মনে হতো যে কেন তৃণমূলের কেন তরুণীরা যারা হচ্ছে ধরেন গ্রামে থাকে, ধরেন তার হয়তো অর্থনৈতিক অবস্থা নাই, অথবা তার হয়তো একটা জায়গা তৈরি হয় নাই, সে পড়ালেখার জন্য বা নানা কিছুর জন্য সে ঢাকায় আসতে পারছে না। তার মানে উন্নয়ন কি শুধুমাত্র ঢাকা শহরে হবে? তো সেই জায়গা থেকে ইউথ পার্লামেন্টের জন্য এবং 2012 সাল থেকে আজকের দিন অবধি আমরা 14টা অধিবেশন, 13টা শেষ করেছি, 14তমটা ওয়াইডি প্রজেক্টের সাথে করব। তো আমরা যেটা একটা সময় এসে ভাবলাম যে একা একা ধ্রুবতারা কত করবে। যেমন আপনারা জানলে খুশি হবেন, আমাদের রেজিস্টার্ড মেম্বার এই মুহূর্তে 1,25,000 প্লাস, এবং এরা কিন্তু মানে গ্রামে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তরুণ তরুণীরা, যারা হয়তো বা সেইভাবে সেই অর্থে আপনাদের মতো আপডেটেড না, কিন্তু আমরা চেষ্টা করি সব সময় যে যখনই যাই যে কোনো কমিউনিটি, পার্টিকুলারলি মার্জিনাল থাকে, সেখানে নিয়ে আসার জন্য। তো ধ্রুবতারার পুরো জার্নিতে আপনি দেখবেন যে মার্জিনাল কমিউনিটি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের একটা বিরাট অংশগ্রহণ সেখানে আপনি পাবেন। এবং আমরা কিন্তু সবসময় তাদের কথাগুলোকেই তুলে আনার চেষ্টা করি। 2019-এর দিকে আমার কাছে প্রথম মনে হলো যে আমি যেভাবে আসলে চিন্তা করছি সেইভাবে আসলে একা একা পারব। তখন আমরা আরো কয়েকজন সমমনা সহ আমরা চিন্তা করছিলাম যে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারবো। গতকালকে ক্লাইমেট নিয়ে আমরা অনেক কথা বলছিলাম। শাহিন আপার একটা কথা থেকে আমি যদি একটু আবারও ফেরত নেই, যে আমরা অনেক কিছু করছি, কিন্তু ওই যে বললাম যে করার পরে মনে হচ্ছে যে আমরা কি সবাইকে কানেক্ট করতে পারছি। সুতরাং সেই চ্যালেঞ্জ কিন্তু রয়ে যাচ্ছে। দিন শেষে আমরা এক কিন্তু হচ্ছি না, এনজেএফ করছে, আবার আরেকজন যে শুরু করছে। সো ধ্রুবতারাতে আমরা যেটা করলাম যে আমরা একটা অ্যালায়েন্স বিল করলাম। এটার নাম আমরা দিয়েছি বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট অ্যালায়েন্স।
দ্যাট ইজ দ্য মানে আমি বলবো যে লার্জেস্ট অ্যালায়েন্স, যেখানে বর্তমানে 1265টা ইউথ লেড অর্গানাইজেশন আছে, এবং এখানেও প্রায় 4-5 জন সংগঠন আছে, যারা 7টা সংগঠন আছে এই ওয়াইডি প্রজেক্টে, যারা অ্যালায়েন্সের মেম্বার, যারা কোনো না কোনো ভাবে আমরা তাদেরকে তাদের জীবনে ছোট হলে অবদান রাখার চেষ্টা করেছি। এই 1200 সংগঠনের মধ্যে ভালো লাগার দিক হচ্ছে সবাই যে সমজাতীয় তা কিন্তু না। ধরেন ওমেন লেড অর্গানাইজেশন আছে, দলিতদের সংগঠন আছে, আদিবাসীদের সংগঠন আছে। সো ঢাকা থেকে বসে এই কাজটা করা সম্ভব ছিল না। আমার যেটা একটা লাকিলি সুযোগ হয়েছে, যেহেতু আমি গ্রাম থেকে উঠে এসেছি এবং আমার শুধুমাত্র নড়াইল আর রাজবাড়ী বাদে প্রত্যেকটা জেলা আমার যাওয়া হয়েছে। সো ডেফিনেটলি রাজবাড়ী নেক্সট টার্গেট। সো ওই জেলাগুলোতে যাওয়ার সুবাদে সেই জেলার বন্ধুদেরকে খুঁজে নেয়া, বা আমরা যখন কাজ করতাম স্থানীয় সংগঠনগুলোকে ডেকে আনতাম। এবং আমার একটা প্রবণতা, এটা আমি ধ্রুবতারার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই, যে আমরা এটা একদম আমাদের ম্যান্ডেটের মধ্যে নিয়েছি, যে আমরা যখনই কোনো প্রোগ্রাম করি আমরা কিন্তু নিউজটা সার্কুলেট করি। মানে এটা শুধুমাত্র নিজের গ্রুপ আসবে তা না, মানে আমরা চেষ্টা করি যে আশেপাশে কে আছে, কিভাবে আমরা তাকে এখানে নিয়ে আসতে পারবো। তো সেই জায়গাটা করতে যে যেটা হয় যে আমরা প্রচুর ভালো ভালো কাজকে আমরা গ্রাসরুট থেকে চিনি। এবং যেমন আমি রাকিব এখানে আছে, রাকিবকে আমি অনেক ছোটবেলা দেখেছি, এরকম আরো অনেককে আমি, যেমন কাব্যর কথা আপনারা জানেন, শুরুর ফেজ থেকে আমি চিনি সবাইকে, সোহান আছে। তো এইসব জায়গাগুলোতে যেটা হচ্ছে ওই যে চিনা জানাটা, এই নেটওয়ার্কিংটা কিন্তু ধ্রুবতারাকে শক্তি মানে যোগায় যে আমরা এই অ্যালায়েন্সটা করার। এবং আপনারা হয়তো জানেন যে 2022-এ এটা ফাইনাল রূপ আসে, মানে আমরা স্ট্রাকচার করি এবং জাতীয় সংসদের স্পিকার সেটা ওপেন করে। সো এই অ্যালায়েন্সটা করার পরে ইতোমধ্যে আমরা 692টা অর্গানাইজেশনকে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং দিয়েছি। আমি যে আপনাদের সাথে এখানে বসে আছি, এই মুহূর্তে নোয়াখালী, গাইবান্ধায় আমরা গ্রাসরুট লেভেলে বিভিন্ন অর্গানাইজেশনের জন্য পৃথক প্রোগ্রাম করছি। এমজিএফ এর কাছে কৃতজ্ঞতা, মানুষের জন্য ফাউন্ডেশন কোনো ধরনের শর্ত না দেখে হোল হার্টেডলি তারা তাদের একটা প্রোগ্রাম ছিল ইপিআর, সেটার আন্ডারে ফ্রিডম অফ রিলিজিয়ন, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের আদর্শ। এবং আমরা সবসময় শুরু থেকে শাহিনাপা এবং আমাদের একটা জায়গা ছিল যে আমরা আদর্শটাকে, স্বপ্নটাকে আপনাদের ভিতরে গেঁথে দিই। তো যারা ওই প্রশিক্ষণগুলোতে ছিলেন, রিমি ছিলেন, আরো আমি জানি এখানে গিয়েছিলেন, তারা নিশ্চয়ই স্বীকার করবে যে সেই ট্রেনিং গুলো খুব এক্সেপশনাল ছিল, মডিউল থেকে শুরু করে সব। তো আমাদের চেষ্টা ছিল যে একটা আদর্শ নিয়ে, একটা স্বপ্ন নিয়ে আপনাকে একটা প্ল্যাটফর্ম করে দেয়া। এবং এই পর্যন্ত ধ্রুবতারা তার নিজের বাজেট থেকে এবং আমাদের সহযোগী বিভিন্ন প্রকল্প থেকে আমরা কিন্তু অব্যাহতভাবে আমরা চেষ্টা করছি তৃণমূলের সংগঠনগুলোকে আরো শক্তিশালী করতে। প্রিয় বন্ধুরা, আমরা যখন কথা বলছি, আমি জানি না এখানে নারায়ণদা আছে কিনা, তো আমরা যখন কাজ করছি, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে যে ইউথ আর সাফারিং ফর দ্য লাইসেন্স ফ্রম এনজিও অ্যাফেয়ার্স বোর্ড। They are doing a lot of activities and they are doing very good, but actually our regulators are, so CSO space is actually shrinking. So এই কারণে যেটা হয় যে বাংলাদেশে আপনারা জানেন যে নীতি নির্ধারকদের সঙ্গে একটা দর কষাকষির ব্যাপার থাকে। সো লাকিলি যেহেতু আপনাদের হয়ে আমি ইউথ মিনিস্ট্রির সাথে খুব কানেক্টেড, আমার সুযোগ হয়েছিল বাংলাদেশের যুবনীতির প্রথম খসড়া লেখা বাংলা, ইজাজ ভাই বিওএলসি থেকে এলএলবি করেন। এবং যুবনীতিতে আমি এখানকার অনেক বন্ধুরা বিভিন্ন কনসালটেশনে ছিলেন, এবং আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি গ্রামের প্রান্তিক পর্যায়ে যে এই ওয়াইডি প্রজেক্ট থেকে আমরা কিন্তু বিভিন্ন জেলায় যে, এমনকি আমি মঞ্জু ভাইকে আবারও ধন্যবাদ দিই, সেই সাতক্ষীরা, রাঙামাটি, যেসব জায়গাগুলো ধরেন আমরা চেষ্টা করেছি যার কথা কেউ শুনে না, সেই তরুণ তরুণীরাও যেন জায়গাটা পেতে পারে, তারাও যেন কথা বলতে পারে। এবং ফাইনালি আরেকটা গ্রুপ এসে সেটা রিপোর্ট ফাইনাল করে এবং এটা জমাও দেওয়া হয়, এবং এখন কিন্তু রিভিউর কাজ চলছে। জাতীয় যুব কাউন্সিল আপনারা সবাই হয়তো জানেন বা জানেন না, আনফরচুনেটলি প্রথম যুব কাউন্সিল এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল, যেটা যেভাবে আমরা চেয়েছিলাম সেটা হয়নি। কিন্তু তারপরেও তরুণদের সবচেয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে, প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, আপনারা কেউ কোনো না কোনো উপজেলা বা জেলা থেকে এসছেন। আমি যদি একটু বুকে হাত দিয়ে বলতে বলি, আমরা কি উপজেলার ইউথ কমিটির খবর জানি? কখনো প্রশ্ন করি ইউথ বাজেট কোথায় যায়? সো এই অ্যাডভোকেসি গুলো কিন্তু আমাদের করতে হবে।
আমরা কিন্তু এই জায়গাগুলোতে যেটা হয় যে আমরা যদি ঢুকতে পারি তাহলে আমাদের জায়গা তৈরি হবে, এবং ধ্রুব তারা চেষ্টা করছে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসনের সাথে বিভাগীয় প্রশাসনের সাথে এই সেতু বন্ধনের কাজটা আমাদের অ্যালায়েন্স মেম্বারদের করে দিতে। সো আমি যেটা বলার চেষ্টা এতক্ষণ ধরে করছিলাম, ধ্রুবতারা বিশ্বাস করে যুবদের শক্তিতে, এবং আমরা আপনাদের সাথে নিয়ে পথ চলতে চাই। এবং আমরা আগামী 1 জুন যে ইউথ পার্লামেন্ট করব চট্টগ্রামে, এর আগে আমরা ঢাকাকে টাউন হল করতে যাচ্ছি, যদিও আমরা এপ্রিলে করতাম, এটা মেতে করব। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ করে যাচ্ছি, আপনারা যদি সেখানে আসেন বা মতামত দেন বা আপনাদের বন্ধুদেরকে পাঠান, ইনশাআল্লাহ হয়তো বা আমরা আরো ভালো কিছু রিকমেন্ডেশন গভর্নমেন্টের জন্য নিয়ে আসতে পারি। তো এই ছিল ধ্রুবতারা যাত্রা। আমি আর কথা বাড়াতে চাই না, কারণ সময় খুব কম। আর লাস্ট একটা অ্যাপিল করে যেতে চাই, আবার কবে দেখা হয় জানি না। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের কিন্তু একটা জায়গা আমি বলি যে সংগঠন কিন্তু গুরুমুখী বিদ্যা। তো সংগঠনে মানে নীতি আদর্শ যেমন দরকার, পাশাপাশি ফোকাস লাইনে মানে আমি কোথায় যেতে চাই সেটা ক্লিয়ার প্রজেকশন কিন্তু খুব দরকার, যেটা আমার মাঝে মধ্যে মনে হয় আমরা অনেকের কথা শুনে বায়াস হয়ে যাই। সো এই জায়গাটা যারা লিডার আছেন পার্টিকুলারলি তারা যেন না হন, এটা হচ্ছে আমার ছোট্ট 24 বছরের অভিজ্ঞতা থেকে পরামর্শ। এবং আমার মনে হয় আমাদের অ্যাডভোকেসি ওয়াইডির কাছে হওয়া উচিত যে উই নিড সাম সাস্টেনেবল প্ল্যান ফর আইটি অ্যান্ড আদার্স, বিকজ আমাদের সাস্টেনেবিলিটিটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা একসাথে কাজ করব। সবাইকে অনেক ধন্যবাদ। অল্পদাকে অনেক ধন্যবাদ। আমি খুবই সরি, আমার নিজেরই খুব খারাপ লাগছে যে আসলে এত কম সময় আসলে একজন মানুষ কি বা বলবে, আর আমরা আসলে